হ্যাঁ, আমি দয়ারাম। আমি নাটোরের দেওয়ান। আমি মূলত রঘুরাজার কি বলবো, রঘুরাজার মন্ত্রশিষ্য, ভাবশিষ্য এবং রাজরানীর একদম একনিষ্ঠ ভক্ত, সহকর্মী, অনুগত একজন রাজকর্মচারী। আমার পাশে বিষ্ণুরাম। বিষ্ণুরাম, হ্যাঁ। বিষ্ণুরাম হচ্ছে আমাদের যে রাজা, মানে রানীর শ্বশুর মশাইয়ের ভাই, মানে রানীর কি শ্বশুর বলে এটাকে? এত দূরে নিয়ে যাওয়ার তো কিছু না, ডিরেক্ট তো বলা যায় না। আমি শ্বশুর মশাইয়ের ভাই। রানীর খুড় শ্বশুর এবং দেবী প্রসাদ, দেবী প্রসাদের বাবা। এবং অত্যন্ত ভালো একটি চরিত্র, মানে একদম ওর বাস্তব চরিত্রের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাওয়া একটি চরিত্র, যার জন্য ওকে একেবারেই অভিনয় করতে হয় না, কারণ ও সেই সময়কারই চরিত্র। ও অ্যাকচুয়ালি নাটোরে ছিল যে সময় এই ঘটনাটি ঘটে। এবং এবং ওকে একেবারেই অভিনয় করতে হয় না, ওর যে প্রকৃত ভেতরের মানুষটা সেটাকে ও বের করে দেখানোর সুযোগ পায় এই অভিনয়ের মাধ্যমে। আর ওই পাশে রয়েছে আমার প্রিয় ভাই সত্যনারায়ণ, উনি ছোট কুমার, ছোট রাজকুমার। হ্যাঁ, আপনি তো গুরুজন, গুরুজন স্থানীয় না, প্রিয় অপ্রিয়র ব্যাপার নেই। তো সত্যনারায়ণ, সত্যনারায়ণ আর আমি দুজনেই মোটামুটি। সত্যনারায়ণ নিজের চরিত্রটা নিয়ে একটু বল। ওই অলমোস্ট দয়ারামের মতোই, ভবানীর দেওর, খুবই প্রিয় দেওর। দয়ারামের মতো মানে ইন্টেলিজেন্ট। এবং ভবানীর সহকর্মী। আমরা সবসময়, আমি এবং আমাদের দয়ারাম দাদা মিলে যে কোনো কি বলবো, ভবানী যা সমাধানের জন্য আমরা বেরিয়ে পড়ি। তো এই হচ্ছে চলছে আমাদের আর কি। তুমি বলো। কেন আমি সব বলবো কেন? মেকআপ রুমে খুব একটা সমস্যা হয় না, তবে সমাধান খুঁজতে গেলে সাধারণত আমাদের বড়রা, ইন্দ্রদা আছে, অর্পিতা দিয়ে আছে, ওদের কাছেই আমরা সমাধান চাই। নাটোরটা অ্যাকচুয়ালি অনেকটা জুরাসিক পার্কের মতো, মানে এখানে প্রাগ ঐতিহাসিক কিছু চরিত্র আছে, যার মধ্যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন। আর নাটোর রাজ্য, নাটোরের রানী সবাই যদি একদিন ইতিহাসে বিলীনও হয়ে যায়, আমরা নাম দিয়েছি দয়ারামের। ওনাকে আমরা খুব ভালোবেসে আরশোলা বলে ডাকি। উনি কিন্তু আমাদের মাঝে, আমাদের হৃদমাজারে সব সময় থাকবেন। এবং সত্যনারায়ণ সম্পর্কে আমার কিছু বলার নেই। খুবই মিষ্টি একটি ছেলে। মাঝে মাঝে আজকাল দেখেছি একটু পাখনা গজিয়েছে, যেহেতু এখন রানীর রাইট হ্যান্ড হয়েছে, তাই জন্য যখন তখন খুড়োমশাই বলে খুব চিৎকার চেঁচামেচি করছে। তবে একটা মল্লযুদ্ধ আপনারা এক্সপেক্ট করতেই পারেন দয়ারামের সাথে বিষ্ণুরামের। এটা একটা হওয়ার প্রচন্ড একটা প্রবাবিলিটি আছে, আবার সেটা হবেও। সেটা মানে কি কি হয় ব্যাপারটা, আমরা বদমাশ হতে পারি কিন্তু আমাদেরটা না খুব ভিজিবল, লোকে বুঝতে পারে, মন খোলা তো। কিন্তু দয়ারাম যে ভেতর ভেতর থেকে কত কিছু করে যাচ্ছে সেটা তো কেউ বুঝতে পারছে না। সেটা পরে আমার রানীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, রানী কিছুতেই বুঝছে না। বুঝতে পারবে পরে। তিনজন আছি কিন্তু মেকআপ রুমে কনস্ট্যান্ট যে 4-5টা চরিত্র বা মানুষ থাকি আমরা, তার মধ্যে আজকে একজন দুজন মিসিং। রাজদীপ নেই, অর্থাৎ দেবী প্রসাদ নেই, রঘুরাজ অর্থাৎ আমাদের পুনু, সুদীপ নেই আজকে। সুদীপের ছিল, সুদীপ বাড়ি গেছে, আবার চলে আসবে। তো মেকআপ রুমে আমাদের মজাই হয়, এবং মজাটা খুব সাটল হয়, খুব সার্কাস্টিক ওয়েতে হয়। না না, একেবারেই না। সেটা তোমার আজকে ভাগ্য বলো, তুমি এমন একটা সময় এসছো, প্রচন্ড একটা ভদ্র মেকআপ রুম দেখছো। একটু আগে লাঞ্চের আগে যা এখানে দৃশ্য ছিল সে নয় নাই বললাম। বলো দয়ারাম। দয়ারাম, দয়ারাম, হ্যাঁ, ওনার একটা পার্টিকুলার পোজ আছে, সিগনেচার স্টাইল, যেটা একমাত্র আমরা নারায়ণকে দেখেছি, তারপরে ওনাকে দেখতে পাই। আর আমরা নর্মালি তো কি বলি, আমরা যখন আসি কোনো জায়গাতে শুটিং করতে, আমাদের জিজ্ঞেস করলে পাড়ায় বন্ধু বান্ধব, আমরা বলি কোথায় যাচ্ছিস শুটিং করতে। দয়ারাম বলে বেরোয় কোথায় যাচ্ছিস ঘুমোতে, শুটিং মাঝখানে একটু সময় পেলে করে নেবো। এইসব অপপ্রচারে আপনারা কান দেবেন না। আপনারা যারা রাজরাজেশ্বরী, রানী ভবানী নিয়মিত দেখেন, তারা জানেন যে কাকে কতটা কাজ করতে হয় এবং বিশ্রামের সুযোগ কার কতটা থাকে এবং কোন বয়সে মানুষের বিশ্রামের প্রয়োজন হয়।
ফলে এই সমস্ত অপপ্রচার আমার ধারণা দর্শকরা কেউ বিশ্বাস করবে না। আমরা সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, এবং কেউ কেউ প্রিভিলেজড, যাদের হয়তো কম্পারেটিভলি একটু গ্যাপ দিয়ে দিয়ে সিন করাতে হয়, কারণ টানা সিন করালে তাদের শারীরিক অসুস্থতা হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে পড়ে টানা সিন করতে গিয়ে। ওই মাথার ঘাম কোনোদিন আজ অব্দি পায়ে পড়তে দেখিনি, ওটা পড়ার আগেই কোথায় ভেপোরাইজড হয়ে উড়ে যায়। সেটা তো আমাদের এখন আবহাওয়াটা পাল্টে গেছে না, হিউমিডিটি বড্ড কম, ওই আচ্ছা, আমি আপনাকে রিকোয়েস্ট করবো একবার একটু প্যান করুন, দেখুন ওখানে একটা পাপোশ জাতীয় কিছু রাখা আছে, আবার চলে আসুন। ওই জেট ল্যাগে থাকলে যেমন মানুষ এরকম এখানে একটা আই ব্লাইন্ডার দিয়ে যেমন ঘুমোয়, উনি সারাদিন ঘুমোতে পারেন, ওনার তাতে কিচ্ছু এসে যায় না। আর কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো, লোকে কি ঘুমিয়ে থাকলে পরে যদি তোমাকে এসে আমি ডাকি, অরুণাবু সিনে ডাকছে, তুমি তো 5টা মিনিট টাইম নেবে রিসেট হতে, বাটনগুলোকে আবার রিসেট করতে, রোবটের মতো উঠে পড়ে, উঠে ঘুমের মধ্যেই হাঁটতে হাঁটতে চলে যায়, গিয়ে ওখানে ডায়লগ বলে, আবার এসে কিন্তু এখানে একদম রোবটের মতো আবার ঘুমিয়ে পড়ে। এটা কি করে করে, মানে আমরা সত্যি এটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল আমাদের কাছে। এটা আমরা একটু জানতে চাই। না, এইটার একটা ব্যাপার আছে। আপনি যদি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যান তাহলে আপনি দ্রুত ঘুমোতে পারবেন, আর এমনিও পরিশ্রম না করলে যদি সারাক্ষণ শুয়ে বসে থাকেন চট করে ঘুম পাবে না। আরো একটা ব্যাপার হচ্ছে, আমার দাদু বলতেন এটা ভীষণ, ঘুম হয় না। বয়স যত বাড়তে থাকে মানুষের ঘুমের পরিমাণ কমতে থাকে, এটা স্বাভাবিক নিয়ম। পরিশ্রম করার ক্ষমতা এবং ঘুম, এই দুটোই কমে যায়। সে সঙ্গে দাঁত দুর্বল হয়, চুল পেকে যায়। হ্যাঁ, না না, সবসময় সব কথা বললে হবে না, কথার মাঝে না না, এখনো 1 মিনিটের ব্যাপারই নেই, আপনি চুপ করে বসে না আমি একবার বলতে চাই, না, একবার কেন, এই কথা আমি বলতে চাই। না না, এখন ঠিক আছে, আসুন। এটাই হচ্ছে, তুমি বলছিলে খুব শান্ত। এই এবার সত্যনারায়ণ নিজের চরিত্র সম্পর্কে কিছু বলি। সত্য, আমি একবার একটা কথা বলবো, উনি যে কঠোর পরিশ্রমের কথা বলছেন না, ওনার সারাদিনের শিডিউলটা আমি বলে দিচ্ছি। উনি আসবেন, শিম বটি, বরবটি, চচ্চড়ি, শীতের সব যত রকমের সবজি আছে, যেই সবজিগুলোর নামও সবজি জানে না, সেই সব সবজি দিয়ে ভাত টাত খেয়ে একটা গোটা ক্যাডবেরি খেয়ে নেবেন। খেয়ে তারপর ঠিক 4টে সাড়ে 4টার থেকে উফ আফ উফ শুরু করে দেবে, বাচ্চাদের মতো ঘুম ভাঙার পরে বলে না খিদে পেয়েছে। তারপরে উনি ছোট্ট শর্টস পরে হাঁটি হাঁটি পা করতে করতে ব্যাডমিন্টন খেলতে চলে যাবেন। এবং ওনার খুব ভালো ভালো কি বলবো টিমমেটস আছে, যাই হোক সেটা আমি ছেড়ে দিলাম। ব্যাডমিন্টন খেলার সময় যদি কিছু প্রশ্ন করায় তখন বলবে আমি ক্যালোরি বার্ন করছি, তারাই কিন্তু চকলেট। ব্যাডমিন্টন খেলে এসে ডিনারে অর্ডার দেন কচুরি আর কি জানো আলুর দম, ওটা নাকি ক্যালোরি বার্নে হেল্প করে। আমি জানি না মানে এরকম কি ধরনের কি জলে, ক্যালোরি জলে কি না নিভে যায়, আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে। আমি প্রথমেই বলবো যে খুব ভুল গ্রুপে আমি আজকে এটা দিতে বসেছি ইন্টারভিউটা। আমার সঙ্গে রাজদীপ বা সায়ন থাকলে ঠিকঠাক হতো। তা আমি হেসেই যাচ্ছি, কেন আমার বলার কোনো জায়গাই নেই। এই দুজন মিলে থাকলে পুরো মনমান ইস্ট বেঙ্গল, তো এটা চলতেই থাকে। তো এটা সারাদিন চলে, কিন্তু এটা জাস্ট তোমরা একটা ট্রেলার দেখতে পেলে, এটা মানে ভদ্র ট্রেন। এটা খুবই ভদ্রভাবে, মানে এটা মানে কি বলবো, এতদূর বিয়ে করে এখানে দুটোই মাত্র শোয়ার জায়গা। এটার জন্য একটু মানে যুদ্ধ করে প্ল্যান করে কিছু করতে হয় না? দেখো, মানে ওইটা একটা মেঝেতে পাতা গদি, ওখানে কি বড় মানুষরা শুতে পারে? ওখানে আমিই থাকি, বাকি এরা আর একটা ভাগ বাটোয়ারা করে নেয়। আর কথায় বলে প্রচুর জায়গা, এটা তো আরামসে 3-4 জন শুতে পারে, এটা 3-4 জন শুয়ে পড়ে ওরা। ওদের কি ভাবছো তুমি? না না, কারোর ওপরে উঠতে হয় না, এমনি সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে। ধরো তুমি ট্রেনে যখন ট্রাভেল করো কিভাবে ঘুমাও, সারা রাত্রি কি জেগে যাও? ওইটুকু বাড়তে ঘুমাও তো। এখানেও তেমনই সবাই ভাগ বাটোয়া করে, আর আমরা চট করে ঘুমানোর খুব একটা সময়ও পাই না, বল। এত এত লোকজন থাকে, আমরা ঠিক করেছি ওই মেট্রো রেলে যেমন ওই হ্যান্ডেল লাগানো থাকে, এখানে লাগিয়ে দেবো, ওই ধরে ধরে দাঁড়িয়ে ঘুমাবে যাবে, ইচ্ছে করবে না। আচ্ছা, এই যে এত কিছু এখানে আমি পোস্টার্স দেখতে পাচ্ছি, আমি একটা দেখি লাগানটা দেখি। কি করে এইগুলোর কনসেপ্ট রাজদীপ। আমাদের আরেকটা ঘর ছিল, ওই ঘরটা কিছু টেকনিক্যাল কারণে আমরা এখন ইউজ করতে পারছি না। ওই ঘরটা সত্যি একটা মানে সেই রিসোর্টের যেমন একটা রুম হয় ঠিক ওরকম, এবং সেইটা সায়ন মানে রামকান্ত আর দেবীপ্রসাদ মানে রাজদীপ,
ওরা দুজনই মেন উদ্যোক্তা। খুব সুন্দর করে সাজানো, এখনো সাজানো আছে। হয়তো কিছু আমাদের নিজেদের বিলঙ্গিংস গুলো আমরা ওখান থেকে নিয়ে চলে এসেছি, কারণ উই আর নট ইউজিং দ্যাট রুম এনি মোর। আদারওয়াইজ ওই ঘরটা দেখার মতো। আর যা ইনোভেশন বেশিরভাগই সায়ন আর রাজদীপেরই করা। বেশ কি আসতে চলেছে ধারাবাহিক? অনেক ষড়যন্ত্র, যেমন আমার তরফ থেকে, আমার মানে পার্সপেক্টিভ থেকে বলতে পারি, দেবীপ্রসাদ আর বিষ্ণুরাম যেহেতু মেন নেগেটিভ, অনেক ধরনের ষড়যন্ত্র একটার পর একটা ফেলিয়ার হচ্ছে, আবার ট্রাই করছে, এইটা তো চলছেই। আর তার সাথে বাকি রানীর সভায় বা অন্দরমহলে কি চলছে সেটা সব থেকে ভালো সত্যনারায়ণ আর দয়ারাম বলতে পারবে। সত্য একবার এখন চলছে যে এই যে বিভিন্ন রকম কনস্পিরেসি, তো দেবীপ্রসাদ যে বদমাইশিগুলো করে, তো তাকে নিয়ে যাওয়া হয়েছে শাস্তি দেওয়ার জন্য। তো আমরাও চাইছিলাম যে এরকম এবার ডিরেক্ট কোনো তার সাজা হোক। তো সেখানে তো গল্প বলা হয়ে যাবে, পুরোটা বলছি না। মানে এখন এটাই চলছে যে দেবীপ্রসাদকে শাস্তি দেওয়া, এবং হঠাৎ করে দেবীপ্রসাদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেবীপ্রসাদ কোথায় গেল, সে কি আদৌ মারা গেল নাকি সে কোথাও পালিয়ে গেল, সেটা জানতে গেলে দেখতে হবে রাজ রাজেশ্বরী রানী ভবানী স্টার জলসায় বিকেল 5টায় প্রতিদিন। আর সম্ভবত এই মুহূর্তে আমরা ইতিহাসের সবচেয়ে ইন্টারেস্টিং পোর্শনটায় রয়েছি। 1756 শেষ দিক, 57 শুরুর দিক এবং 57 মাঝামাঝি, সে বিরাট পট পরিবর্তনের যে ইতিহাস বাংলার, সুবা বাংলার পট পরিবর্তনের ইতিহাস, সেইটার জায়গায় আমরা এসে পৌঁছেছি। ফলে খুব ইন্টারেস্টিং ওয়েতে এখানে নবাব সিরাজদৌল্লা এসেছেন, এবং যে কাহিনীটার জন্য রানী ভবানীকে আপামর বাঙালি সারা জীবন মনে রেখেছে, তার সেই বীরত্বের কথা, সেই জয়গাথার কথা, তিনি যেভাবে সিরাজকে আটকেছিলেন, সেই কাহিনীর এক প্রস্থ অলরেডি হয়ে গিয়েছে, সেই যুদ্ধ আমরা দেখিয়েছি, এবং সিরাজ এখনো চলে যায়নি। ফলে ভীষণ ইতিহাসের সেই কি বলবো, একটা এমন সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে ভারতবর্ষের ভবিষ্যৎ আস্তে আস্তে বদলে যাচ্ছে। সুবা বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে। এবং সারা জীবন ধরে যে 23শে জুনের কথা বাঙালি বলে এসেছে, বাঙালি স্মরণ করে এসেছে, আনন্দে দুঃখে হর্ষে বিষাদে, সেই সময়ের ইতিহাসের কথা এখন রানী ভবানী আস্তে আস্তে বলছে। ফলে এই কাহিনী আপনাদের অনেকেরই জানা, কিন্তু সেই জানা অজানাকে মিশিয়ে আমরা এক নতুন উপাখ্যান তৈরি করছি, যা অত্যন্ত উপাদেয়, মানে একদম চেটেপুটে খাওয়ার মতো, চোখ একবার আটকে যাওয়ার মতো। খুব ইন্টারেস্টিং গল্প আসছে, অজানা অনেক তথ্য আসছে, সেইগুলো রানী ভবানীতে আগামী দিনে আসবে। খুব 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 ইন্টারেস্টিং ট্র্যাকস আসছে নতুন, যে নতুন ট্র্যাকসের মধ্যে আমরা এবার আস্তে আস্তে হ্যাঁ, এবং তার মধ্যে রানী ভবানীর যে ধর্মীয় দিকটা ছিল, ধর্মপ্রচারের ক্ষেত্রে, মন্দির সংস্কারের ক্ষেত্রে, আমরা সবাই জানি তারাপীঠ মন্দিরের সঙ্গে তার একটা গভীর যোগাযোগ ছিল। এইবার যিনি আসছেন তিনি সম্ভবত 1000 বছরের ইতিহাসে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ বাঙালি, প্রসাদ, রামপ্রসাদ। সেই রামপ্রসাদের চরিত্রেও যে অভিনেতা আসছেন, তাকেও আপনারা সবাই চেনেন, অসাধারণ অভিনেতা সিদ্ধার্থ লুকটাও এত ইন্টারেস্টিং হয়েছে, আমরা সবাই চমকে গিয়েছিলাম। এবং রামপ্রসাদের সেই গান দিয়ে আমাদের প্রোমো অ্যাড হয়েছে, সেই যুগটা, সেই দিকটা আসছে। আপনারা যারা রানী ভবানীর জীবন কাহিনী অলরেডি জানেন, তারা মেলাতে যাবেন, এবং যেটা আপনারা পড়েছেন বা শুনেছেন সেটা অডিও ভিজুয়ালি জীবন্ত হয়ে উঠতে দেখবেন। ফলে আগামী দিনে রানী ভবানীর গল্প ভীষণ ইন্টারেস্টিং।